ভাই এই ভুলটা কিন্তু অনেকেই করে। এক প্রশ্নের উত্তর আর এক নাম্বারে গিয়ে যায়। আর প্রশ্ন কঠিন হওয়া মানে তোমার জন্য মজা। যে লোভে পাপ, পাপে মৃত্যু, এর সবচেয়ে বড় ভালো ফলাফল দেখা যায় এর বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যদিও আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই ভালো নাই, কারণ এতদিন হয়ে গেল, একদম লাস্ট পরীক্ষার আগ মুহূর্তে এসে দাঁড়ায় গেছো, কিন্তু এখনো অনেকের তোমাদের চান্স হয়নি, মন টন ভীষণ খারাপ। আবার অনেকে আছো যারা মাত্র 0.25 বা 1 মার্কের জন্য চান্স পাওনি। আবার অনেকে আছো যে বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছো, বাট সাবজেক্ট আসবে কিনা, ভালো সাবজেক্ট আসবে কিনা এই টেনশনে আছো। তো যাই হোক, তোমরা যারা এইরকম পেনিকে আছো, আমি শেষ মুহূর্তে তোমাদের কিছু কথা বলবো। এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনো এবং পালন করো, তুমি নিশ্চিত থাকো ইনশাল্লাহ তোমার চান্স আগামীকালকে হচ্ছে। তো আমি তোমাদেরকে আজকে রাত থেকে শুরু করে পরীক্ষার হলে ঢুকে সেখান থেকে বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কি কি করবা সেটার একটা সুন্দর প্ল্যান করে দিচ্ছি। তোমরা যদি কথাগুলো শুনো, আশা করি তোমরা অনেক উপকৃত হবা। আচ্ছা, তো এখন প্রথম যে টেনশন, আজকে রাতে তুমি কি করবা। সাধারণত আগের রাতে অনেকে দূর দূরান্ত থেকে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যায়, বাসা থেকে বের হয়। আবার অনেকে আছে যে এলাকা মানে সেন্টার এলাকাতেই পড়েছে, তো তাকে কোথাও যাওয়া লাগে না। তো যাই হোক, হয় তোমাকে যাওয়া লাগুক বা না লাগুক, আজকে রাতে তোমাকে কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে। কি কি প্রস্তুতি? একটা হলো যে দেখো, যা হবার হয়ে গেছে, চান্স হোক বা না হোক, সবই তো কপালের বিষয়। তুমি তো তোমার শ্রম দিয়ে আসছো, আর যদি ফাঁকিবাজি করে আসো সেটা তো আলাদা বিষয়। তো তুমি যেহেতু তোমার শ্রম দিয়ে এসেছো, তো এই আজকের রাতটাতে একটু টেনশন করা যাবে না, একদম প্যানিক ফ্রি। আল্লাহকে বলো, আল্লাহ যা করছি করছি, যা গুনাহ করছি মাফ করে দাও, ঠিক আছে? যা হবার হয়ে গেছে, তুমি টেনশন ফ্রি হয়ে সুন্দর রিল্যাক্সে থাকো, ঠিক আছে? আর একটা কাজ করতে হবে, যে আগের রাতে তোমাদের নতুন কিছু পড়া যাবে না, ঠিক আছে? মূল সূত্রগুলো ভালো করে দেখতে হবে। তারপরে ওই যে অনেক অনেক যে বইগুলো তোমাদের গাদি গাদি আছে, ওগুলোর দিকে তাকানোর দরকার নাই। তোমার যদি কোনো সংক্ষিপ্ত নোট করা থাকে, ধরো সূত্রের নোট বা শর্টকাট ট্রিক্সের কোনো নোট, ওগুলোতে চোখ বুলাও, ঠিক আছে? মানে খুব প্যানিক করে খুব পড়ে তুমি আজকে রাতে কিন্তু অনেক কিছু করতে পারবে না। সো ওই দিক তোমার যাওয়ারই দরকার নেই। আচ্ছা, এরপরে হলো এই যে তুমি পরীক্ষা হলে কালকে ঢুকবা, দেখো এটাই কিন্তু মূল পয়েন্ট শুরু হচ্ছে। পরীক্ষার হলে ঢোকার আগ মুহূর্তে আমি এতটুকু বলি যে পরীক্ষার সেন্টারে তুমি মিনিমাম 1 ঘন্টা আগে যাও, ঠিক আছে? 1 ঘন্টা আগে গিয়ে কোনো গাছতলায় বসো, বসে থাকে ওই এলাকাটার আবহাওয়ার সাথে একটু পরিচিত হও। কারণ যে জায়গায় তোমার সেন্টার পড়েছে, হয়তোবা তুমি সেখানে আজকে প্রথম যাচ্ছ, পরিচিত হও, আশেপাশের লোকজনকে দেখো, ঠিক আছে? এটাতে একটু টাইম দাও। তারপর মিনিমাম তো আধা ঘন্টা 1 ঘন্টাকে পরীক্ষা হলে প্রবেশ করতেই হবে। এরপরে তুমি যখন হলে ঢুকে গেলা, ঠিক আছে, হলে ঢোকার আগে মানে পরিবেশটাতে সুন্দর একটা, মানে সবার সঙ্গে হাই হ্যালো করে হাসি মুখে থাকো। সোজা কথায় তোমাকে দেখে যেন আশেপাশের লোক টেনশনে থাকে যে এই ছেলে কি তোমার আজকে ফার্স্ট হবে, তোমার টেনশনে ওরা মারা খাক। তো তুমি একদম ফুল হাসি খুশি চিল মুডে থাকবা, মাথায় রাখবা হলে হবে, না হলে নাই। কারণ তুমি প্যানিক করে এক্সট্রা 1 মার্কও তুলতে পারবা না, উল্টারও 10 মার্ক হারাই আসবা। সো যতটুকু পারা যায় টেনশন ফ্রি থাকো, খাও দাও, ঘোরাফেরা করো। আচ্ছা, এখন এই যে প্রশ্নপত্র তোমাকে টিচার দিবে, প্রশ্ন দেওয়ার আগে তোমাকে কিন্তু তারা ওএমআর শিটটা দিবে। এই জায়গাতে এসে কিন্তু মারাত্মক লেভেলের ভুল হয়। এবং আমার নিজের যে সহধর্মিনী রাজশাহী ভার্সিটির পরীক্ষাতে একটা মারাত্মক লেভেলের ঝামেলা করে আসছিল ওএমআর শিটে। হল থেকে বের হয়ে সে এসে বলছে যে আমি টপ 10-এর মধ্যে থাকবো, কিন্তু যখন রেজাল্ট হলো, রেজাল্ট শিটে দেখাচ্ছে যে ক্যান্সেলড। তো যাই হোক, সেই ইউনিটে হয়নি, অন্য ইউনিটে হয়েছে তার। তো এই জন্য আমি বলি যে ওএমআর শিটের ব্যাপারে একটু সাবধান থাকো, ঠিক আছে? অনেকগুলো তো পরীক্ষা দিলা, এই শেষ মুহূর্তে এসেও তোমার যে ওএমআর শিট আবার ভুল হবে, এটা কিন্তু আমরা চাই না। কিন্তু ভুলটা হয় কখন? ওই যে বেশি প্যানিক করলে। এখন ধরো ভুল হয়ে গেছে, তুমি চাওনি, হয়ে গেছে। তো এই মুহূর্তে হলে যে স্যার থাকবে তার সাথে কন্ট্যাক্ট করো। স্যাররা দিতে চাইবে না, ভদ্রতার সাথে রিকোয়েস্ট করো, দিয়ে দিবে। স্যাররা এই দিক থেকে যথেষ্ট তোমাদের আন্তরিকতার সাথে রিসিভ করবে, টেনশন করার কিছু নাই। পরীক্ষার হলে স্যাররা যদিও দেখায় যে ওরা খুব কড়া, ওরা খুব রাগী মেজাজি, বাস্তবে কিন্তু এরকমটা তারা করবে না। সো তুমি যদি দেখা দেখি না করো,
তুমি যদি অসৎ উপায় অবলম্বন না করো, টিচার তোমার প্রতি খুবই সহৃদয়বান থাকবে, নিশ্চিত থাকো। ঠিক আছে, স্যারের চেহারা দেখে, বড় ভুঁড়ি দেখে সব থেকে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তো পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে তুমি ওএমআর শিটটা ভাই বা বইন ভালো করে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে দেখো। এবার আমরা পরের ধাপে চলে যাই। পরের ধাপটা হচ্ছে যে এই খাতা তুমি হাতে পেয়ে গেছো, এখন তুমি কি করবা? খাতা হাতে পেয়ে গেছো, অনেকে বলে যে সবগুলো প্রশ্ন একবার করে দেখবা, এই মাথা থেকে ও মাথা। অনেকে বলে যে কোনো কিছু দেখার দরকার নাই। তুমি আসলে কি করবা? দেখো, তুমি তো অলরেডি বিভিন্ন পরীক্ষা দিয়ে আসছো, তোমার তো একটা অভিজ্ঞতা আছে। তো তুমি তোমার অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নাও। আমি আমার মতো একটা পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শটা যে গ্রহণ করতে হবে এমনটা না, তুমি তোমার মতো খেলো। আমার পরামর্শ হচ্ছে, তুমি ওই যে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছো না এটা, যে তুমি ম্যাথ বায়োলজি দাগাবা নাকি বায়োলজি ইংরেজি দাগাবা, এটা তো প্ল্যান করে ফেলেছো। এখন প্রশ্নে কি এসেছে সবগুলো দেখে তোমার আর কি লাভ? এখন তোমার কাজ হচ্ছে প্রশ্নটাকে এক পাশ থেকে শুরু করে সলভ করতে করতে যাওয়া, সোজা হিসাব। এখন তুমি চিন্তা করতে পারো যে কোন সিরিয়ালে তুমি দাগাবা। এক্ষেত্রে সাজেশন, সবার কমন সাজেশন, সেটা হলো ভাই, প্রথমে তুমি বায়োলজি দাগাও। যদি তোমার বায়োলজি টার্গেটে থাকে তাহলে প্রথমে তুমি বায়োলজি দাগাও, এরপরে তুমি কেমিস্ট্রি দাগাইতে পারো, তারপর ম্যাথ ফিজিক্স তোমার পছন্দ মতো। তো এইটা তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নাও, কিন্তু বায়োলজি দিয়ে অবশ্যই শুরু করো। কারণ বায়োলজির বিষয়টা হলো যে ওখানে তোমার বুঝার বা কোনো কিছুর তেমন সুযোগ পাবা না, ওখানে অনেকটা মুখস্থ টাইপের জিনিস, তো যার কারণে ওটা খুব দ্রুত হয়ে যাবে। এরপর হচ্ছে যে এই যে যেটা নিয়ে কথা বলছিলাম, যে আগে প্রশ্ন পড়বো নাকি প্রশ্ন পড়বো আর দাগাবো, আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে প্রশ্ন পড়তে গিয়ে তোমার 1-2 মিনিট দেখার দরকার নাই। কারণ কোনো কারণে কোনো একটা কঠিন প্রশ্ন যদি তোমার মাথায় একবার আটকে যায়, তোমার পেনিকে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রশ্ন কি আসছে তুমি চাইলে এমনি পাতা উল্টে দেখতে পারো যে কতগুলো প্রশ্ন, কয়টা পাতা দিছে, 10টা না 20টা, পাতা গুনতে পারো। কিন্তু প্রশ্ন রিডিং করতে যাওয়ার কোনো দরকার নেই, প্রশ্ন সেটা সহজ হোক আর প্রশ্ন কঠিন হোক। আচ্ছা, এখন এটা তো তুমি সিদ্ধান্ত আগে থেকে নিয়ে ফেলেছো, তো পরীক্ষার হলে ঢুকে আর সিদ্ধান্ত চেঞ্জ করার দরকার নাই। এখন তুমি ধরো প্রশ্ন, এটা নিয়ে একটু কথা বলি, যে আমি যেহেতু তোমাকে সাজেশন করছি যে প্রশ্ন পড়বা আর দাগাবা, এখন কিভাবে তুমি এখানে মেনটেনেন্সটা করবা। দেখো, ধরো তোমার বায়োলজি দাগানো হয়ে গেছে বা দাগাচ্ছ, 1 নাম্বার পড়লা, পড়ার পর দেখলা যে প্রশ্নটা তো আমি জীবনে দেখিনি, তাহলে ওটা ওভাবে ছেড়ে দিলাম। 2 নাম্বার দেখার পর মনে হলো যে এটা আমি পারবো না, তো ওটাও বাদ। 3 নাম্বার তোমার কাছে দেখে মনে হলো হ্যাঁ এটা আমি পারি, দিয়ে তুমি ওটা সুন্দর করে দাগাই দিলা। এখানে কিন্তু মাথায় রাখবা, এই ভুলটা কিন্তু অনেকেই করে, এক প্রশ্নের উত্তর আর 1 নাম্বারে গিয়ে দাগাই দেয়। এই কাজটা করা যাবে না, এটাতে সাবধান থাকতে হবে। 4 নাম্বার, তোমার কাছে মনে হচ্ছে যে এখন মনে পড়ছে না, একটু পরে মনে পড়বে, মানে তোমার এখন মনে পড়ছে না কিন্তু একটু পরে মনে পড়তে পারে, তুমি এটা অতীতে কখনো দেখেছো? কিন্তু তোমার এখন দাগানোর মন নাই, তুমি জাস্ট একটা পয়েন্ট বা ফোঁটা দিয়ে ওখান থেকে বের হয়ে যাও, বেশি দাগাদাগি করার দরকার নাই, একটা পয়েন্ট বা ফোঁটা দিয়ে ওখান থেকে বের হয়ে যাও। খেয়াল করো কি করলাম, প্রথমটা পারলাম না, দাগাইলাম না, বাদ। পরেরটাও পারলাম না, দাগাইলাম না, পারলাম, দাগাইলাম। এরপরে মনে হচ্ছে পারবো পারবো, জাস্ট একটা পয়েন্ট দিয়ে বের হয়ে যাও, ওয়েট করাই যাবে না, কোনো প্রশ্নে ওয়েট করা যাবে না। এরপরে ধরো তুমি ফিজিক্স দাগাচ্ছ, ফিজিক্স তুমি দাগানো শুরু করেছো, 1 নাম্বার পড়লা, পড়ার পর দেখলা যে পারছো না, বাদ। 2 নাম্বার দেখে মনে হচ্ছে বাপের জন্মে তুমি এই প্রশ্ন দেখো নাই, বাদ। 3 নাম্বার তুমি একবার করলা, করার পর মনে হচ্ছে হ্যাঁ পারবো, কিন্তু তোমার ক্যালকুলেশনে যে অ্যান্সারটা বের হলো সেই অ্যান্সার অপশনে নাই, মাইন্ড ইট, সেকেন্ড টাইম এটা ট্রাই করবা না, এখানে জাস্ট পাশে একটা ডট চিহ্ন দিয়ে তুমি এখান থেকে বের হয়ে যাবা। এভাবে যদি সবগুলো প্রশ্ন তোমাকে বাদ দেওয়া লাগে, বাদ দিতে একটু হেজিটেট করবা না। যখনই দেখবা যে প্রথম 4-5টা প্রশ্ন বাদ গেছে, তুমি দাগাইতে পারো নাই, নিশ্চিত থাকো কেউই দাগাইতে পারছে না, কারণ প্রশ্ন কঠিন হয়েছে। আর প্রশ্ন কঠিন হওয়া মানে তোমার জন্য মজা। ঠিক আছে, যখনই তুমি দেখবা যে 4-5টা তুমি দাগাইতে পারলা না, তুমি খুব ঘন ঘন আটকায় যাচ্ছ,
নিশ্চিত থাকো প্রশ্ন কঠিন হয়ে গেছে। তো শুধু এটা তোমার কাছে না, সবার কাছে কঠিন। তাহলে 100-র মধ্যে 36 থেকে 40 পেলে তুমি চান্স পাবা, ভয় পাওয়ার কি আছে? এখন যদি দেখো যে প্রথম 5টার মধ্যে তুমি 3টা দাগায় ফেলেছো, একটা কনফিউশন, একটা পারছো না, তাহলে এবার ভাইয়া তুমি নিশ্চিত থাকো প্রশ্ন সহজ হয়েছে। তো যদি প্রশ্ন সহজ হয় তাহলে কি করবা? তাও প্যানিক করার কিছু নাই, অতি উৎসাহে লাফালাফি করারও দরকার নাই। দেখবা যে ওভার এক্সাইটমেন্ট আবার ভুল করে ফেলেছো। যদি প্রশ্ন সহজ হয় তাহলে 50 থেকে 60-এর মধ্যে চান্স। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে 36 থেকে 45-এর মধ্যে তুমি চান্স পেয়ে যাবা। তাহলে প্রশ্ন কঠিন হইলেও ভয় পাওয়ার কিছু নাই, প্রশ্ন সহজ হইলেও খুশি হওয়ার আপাতত কিছু নাই। কিন্তু এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি পারছো না মানে অন্য কেউ পারছে না। 3 নম্বরে ডট দিলা, 4 নম্বরে চলে যাও। 4 নম্বর প্রশ্নে এসে দেখো পারছো কি পারছো না, পাল্লা দাগায় দিলা। 5 নাম্বার একবার ট্রাই করলা, অঙ্ক হইলো না, সেকেন্ড টাইম ট্রাই করতে যাওয়া যাবে না, জাস্ট একটা ডট দিয়ে ওখান থেকে তুমি বের হয়ে যাও। ঠিক আছে? এভাবে করে তুমি যত দ্রুত পারো 1 থেকে শেষ 100 নাম্বার পর্যন্ত চলে যাও। ঠিক আছে? এরপর তুমি আবার রিপিট আসো। অনেকে বলে যে ভাই একবারই তো শেষ করতে পারি না, রিপিট কখন আসবো? ভাই রিপিট আসতেই হবে, রিপিট না আসতে পারলে বিপদ। কারণ অনেক সময় কি হয় জানো, যে তুমি 2 নাম্বার একটা প্রশ্ন উত্তর লিখতে যায়, মাথায় আসছে না, ওইদিকে 100 নাম্বার অঙ্ক করতে যায়, তোমার 2 নাম্বারটা মনে পড়বে। রিপিট করলেই তুমি ওটা পেয়ে যাবা। আবার অনেক সময় কি হয়, শুরুর দিকে থাকে কঠিন, শেষের দিকে থাকে সহজ। আবার এটা মনে করে অনেকে শেষ থেকে দাগানো শুরু করে, ওর কপালে আবার এমন হইতে পারে যে প্রথমে সহজ ছিল। তো এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে 1 নাম্বার থেকে শুরু করে একবারে 100 পর্যন্ত যাইতে হবে, এবং একবার রিপিট দেওয়ার ধান্দা করতে হবে। এই যে তুমি স্কিপ করতেছো, এই যে পোলাপান চান্স পায় না কেন? চান্সটা পায় না মূলত লোভ করে। আমি একটা কথা বলি এডমিশনে, যে লোভে পাপ, পাপে মৃত্যু, এর সবচেয়ে বড় ভালো ফলাফল দেখা যায় এডমিশনে। ঠিক আছে? এই একটা অঙ্ক তুমি একবার করার পরে যখন পারলা না, এবার তোমার মাথার মধ্যে চিন্তা করবে যে আরেকটু ট্রাই করি তো, আরেকটু করি তো। এই যে তোমার টাইম কিল হচ্ছে, অনেক হ্যান্ড ক্যালকুলেশন থাকবে। ঠিক আছে? খুবই মজার, মনে হয় যে আরেকটু করলে হবে, আরেকটু করলেই হবে। ওরাও জানে যে স্টুডেন্ট এটাই করতে করতে তার টাইম ওয়েস্ট করবে। সো আমাদেরকে এই বিষয়গুলো এভাবেই মেনটেন করতে হবে। দিয়ে 100টা হয়ে গেল, দিয়ে তুমি রিপিট আসো। রিপিটে কোন জায়গায় যাবা? রিপিটে তুমি ওই যে ডট ডট দিয়ে আসছিলে না, আগে সেই পয়েন্টগুলোতে আবার যাও, সেই পয়েন্টগুলোতে আবার যাও। ঠিক আছে? যখন ডট ডট গুলো হয়ে গেল, এবার তুমি ধরো এই ম্যাথটা আবার করতে এসে তুমি আবার পারছো না, সোটা বাদ। এটা এখন তোমার বাদের খাতায়, এটা নিয়ে আর তৃতীয়বার ভাবা যাবে না। ঠিক আছে? এইভাবে যদি তুমি আরেকবার রিপিট দিতে পারো, ঠিক আছে, তাহলে থার্ড টাইম রিপিটে আসো। তো যদি তুমি থার্ড টাইমে রিপিটে আসতে পারো, তুমি নিশ্চিত থাকো যে তোমার চান্স হচ্ছেই থার্ড টাইম যদি আসতে পারো। এবার তুমি যেগুলো কঠিন ছিল, তোমার হাতে যেহেতু এখন টাইম আছে, ঠিক আছে, এবার তুমি ট্রাই করো। মজার বিষয় কি জানো, যে যারা চান্স পায় আর যারা পায় না, পরীক্ষার হলে না 2 গ্রুপই প্রায় বসে থাকে। যারা পায় না চান্স, ওরা কিছু পারে না তাই বসে থাকে। যারা চান্স পায়, ওদের এই যে 2-1বার রিপিট করার পরও কিছু টাইম বেঁচে যায়, ওরা রিভাইজ করার সুযোগ পায়, ওএমআর শিটটা দেখার সুযোগ পায়। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাব, এই যে এখানে একটা পয়েন্ট লিখে রাখছিলাম, ভুলে গেছি বলতে, যে কোনগুলো অবশ্যই উত্তর দেব। দেখো, মানে কোনগুলো উত্তর দিব, তুমি না পারলে তো কোনো জোর নাই, তাই না? না পারলে কি জোর আছে? কিন্তু মাথায় রাখবা কিছু প্রশ্ন সহজ, যেমন প্রশ্ন আসছে বিকৃতির একক কি। এখন এই প্রশ্নের উত্তর যদি ভাই তুমি ভুল করো, তুমি নিশ্চিত থাকো চান্স মিস হয়ে যাবে। সো এটা তোমাকে অ্যান্সার করতে হবে, এবং একুরেট অ্যান্সার করতে হবে। যেগুলো কঠিন সেগুলোতে চোখ দেওয়ার দরকার নাই, ওগুলো পারলেও তোমার খুব একটা লাভ নাই। বাট যেগুলো সহজ, এগুলো ভুল করছো তো মরছো। আচ্ছা, আমরা নেক্সট ধাপে চলে যাই। এরপরে তুমি কি করবা? এখন দেখো, এখানে একটা বিষয়, আমরা 3 নাম্বার ধাপে যেটা সিলেক্ট করেছি সেটা হলো হ্যান্ড ক্যালকুলেশন আর নেগেটিভ মার্কিং। দেখো, নেগেটিভ মার্কিং এ কি আছে, তোমার মার্ক কাটা যাচ্ছে। তো এক্ষেত্রে যেটা তুমি মানে 90% পর্যন্ত শিওর না, ঠিক আছে, সেটা তোমার দাগানোর দরকার নাই। এখানে আমি একটা বিষয় বলি, তুমি যদি পড়ুয়াই স্টুডেন্ট হও, নিজেকে তো চেনো,
মানুষ নিজেকে তো সবচেয়ে ভালো চেনে। তুমি যদি নিজেকে বলতে পারো যে আমি পড়ুয়া স্টুডেন্ট, আমি এডমিশনে যথেষ্ট টাইম দিয়েছি কিন্তু চান্স পাই নাই, মনে রাখবা তুমি কোনো প্রশ্নে 90% বা 80% শিওর, তার মানে ওটাই সঠিক। আর যে স্টুডেন্ট পড়াশোনা করে নাই, ওর ক্ষেত্রে কোনো একটা বিষয়ে 100% সঠিক মানেও কিন্তু সেটা ভুল হতে পারে। সো তুমি তোমার উপর দেখো, নিজেকে জাজ করো যে আমি কতটুকু শ্রম দিয়েছি। কারণ তুমি যেহেতু শ্রম দিয়েছো, উপরওয়ালা তোমাকে কোনো না কোনো উপায়ে মানে সাকসেসফুল বানাবে। তো এক্ষেত্রে এই যে নেগেটিভ মার্কিং এর বিষয়ে তুমি যদি পড়ুয়া স্টুডেন্ট হও তাহলে টুকটাক রিস্ক নিতে পারো, কিন্তু ভাই তুমি যদি ফাঁকিবাজ হও তাহলে রিস্ক নেওয়ারই দরকার নেই তোমার। তুমি কি করবা, যেগুলো তুমি পারছো না দেখানোর দরকার নেই, যেগুলো শিওর সেগুলো তুমি দেখাও। আর ওই যে বললাম, যারা পড়াশোনা করেছো তারা চেষ্টা করো যে যাতে নেগেটিভ মার্কিং কম হয়, নেগেটিভ মার্কিং কম রেখে সর্বোচ্চ দেখানো যায়। আবার এটা চিন্তা করা যাবে না যে বিলাস ভাই বলেছে 36 থেকে 40 পেলে চান্স হয়, 50 থেকে 60 পেলে চান্স হয়। এমনও কিন্তু কপালে ভাই হইতে পারে যে 70 আস্তে আস্তে মেরিট লিস্ট শেষ। আশা করি হবে না, অতীতে হয়নি কখনো, কিন্তু এমনটা হতেই পারে যে 70 মেরিট লিস্ট শেষ, তুমি 65 69 পাই বসে আছো। ঠিক আছে? তো এজন্য পরীক্ষার হলে যদি দেখো যে প্রশ্ন তোমার আয়ত্তে আছে, তাহলে ভাই টুকটাক রিস্ক নিতে হবে। ঠিক আছে? অনেক সময় নেগেটিভ মার্কিং এর ভয় অনেকে রিস্ক নেয় না। ঠিক আছে? রিস্ক নিবা না সেটা এক জিনিস, কিন্তু আমি বলি নো রিস্ক নো গেইন। এখন ভাবতে পারো ভাই জীবনের শেষ মুহূর্তে আসার কি রিস্ক নেবো? আমার কথা, শেষ মুহূর্তে আইসে তুই রিস্ক নেই, আর তোর আছে কি জীবনে বাকি? তো শেষ একটা কোপ দিয়ে ফেল। আচ্ছা, তো এই যে হ্যান্ড ক্যালকুলেশন বিষয় একটা মাথায় রাখবা। এই ক্যালকুলেশন করতে গিয়ে অনেকে 3 2 5 লিখে ফেলে। ঠিক আছে? ওই যে প্যানিক, টেনশন। তো তুমি যদি টেনশন ফ্রি থাকো, চিল মুডে থাকো পরীক্ষার হলে, তাহলে এই ভুলগুলো কিন্তু হবে না। কিন্তু তুমি যদি টেনশনে থাকো, এই ভুলগুলো হবে। জিএসটি তোমাকে এমন কোনো বড় ক্যালকুলেশন দিবে না যেটা তোমার হাতে হবে না। মাঝে মাঝে কিছু বড় প্রশ্ন দেয়, এজন্যই দেয় তোমার টাইম নষ্ট করার জন্য। ঠিক আছে? ধরো তোমাকে এরকম দিছে 7 8 6 গুণন 31 ভাগ 932, এরকম একটা ক্যালকুলেশন আসছে, তুমি কি এটা করতে যাবা নাকি? এটা ভুল করে করার ট্রাইও করা যাবে না, এটা বাদ। যে ক্যালকুলেশন গুলো ওরা দিবে তুমি কনফার্ম থাকো যে ইজি দিবে। আর যদি সামহাও কঠিন হয়, ওটা তোমার দেখার দরকার নেই, ওরা দিছে তোমার না দেখার জন্য। আচ্ছা, তো এই জন্য হ্যান্ড ক্যালকুলেশনের বিষয়ে সাবধান থাকবা, যে ছোট ক্যালকুলেশনে ভুলও ছোট ছোট হয়। আর ভুল ছোট হোক আর বড় মানে বড় হোক, মার্ক তো তোমারই কাটা যাবে নাকি? আচ্ছা, এরপর হচ্ছে নেগেটিভ মার্কিংটা সাবধান থাকবা। এই যে বেশি পণ্ডিত যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। ঠিক আছে? এরা দেখছে যে ভাই প্রশ্ন কমন পড়ে গেছে, ঠিক আছে, আগা মাথার কিছু দেখার দরকার নাই। ঠিক আছে? অনেকের তো আবার প্রশ্ন কমন পড়ে না, উত্তর কমন পড়ে, দেখা যায় উত্তর দেখায় দিয়ে বসে আছে, প্রশ্ন কি আছে দেখার টাইম নেই ওর। তো এই ঝামেলাটা করা যাবে না। প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে, ঝোঁকের মাথায় উত্তর দেওয়া যাবে না। অনেক প্রশ্ন তুমি বারবার পড়ে আসছো, যেমন লন্ডলার টানা সহজ না ঠেলা সহজ, একদম চোখ বন্ধ করে আমরা টানা সহজ বলে দিই, কিন্তু পরীক্ষার হলে যদি বলে যে কোনটা অধিক কার্যকর, তাহলে কিন্তু ঠেলাটা কার্যকর। তো এই জন্য প্রশ্নটা পড়বা, ঝোঁক তাহলে কোনো উত্তর দিবা না। ঠিক আছে? আচ্ছা, এই যে কঠিন প্রশ্নের পিছনে, এটা তো অনেক কথা বললাম। কঠিন প্রশ্ন যেটা যেটা কঠিন, এটা সবার জন্য কঠিন। ঠিক আছে? জিএসটিতে 100তে 100 পাইছে আজ পর্যন্ত, আমি এমনটা হয়েছে কিনা সন্দেহ। ঠিক আছে? এমনটা সব ভবিষ্যতেও হবে না যে 100তে 100 পাইছে, ফুল মার্কস পাইছে, কিছু না কিছু মিস্টেক সবারই থাকতেও পারে। আচ্ছা, সো যেগুলো কঠিন এগুলো তোমার পারা লাগবে না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর একটা হলো টাইম ম্যানেজমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস টাইম ম্যানেজমেন্ট। দেখা যাচ্ছে যে তুমি বায়োলজি দেখাইলা 5-10 মিনিটে, ধরো 12 মিনিট লাগলো, ফিজিক্সে লাগাই দিলা 40 মিনিট, তার টাইম কই? এজন্য কোন সাবজেক্টে কতটুকু টাইম দেবা এটা একটু আগে থেকে মাথায় রাখবা। ঠিক আছে? আগে থেকে একটু মাথায় রাখবা যে আমি বায়োলজির পিছনে দেবো 12 মিনিট, ফিজিক্সে দেবো 20 মিনিট, বাকিগুলো 15 মিনিট কেমিস্ট্রি। এভাবে তুমি টাইমটা একটু আগে থেকে প্রি প্ল্যান করে যাবা। যখনই ওই টাইমটা শেষ হয়ে যাবে, ওই সাবজেক্ট থেকে বের হয়ে অন্য সাবজেক্টে চলে যাবা, ওই সাবজেক্ট নিয়ে পড়ে থাকার দরকার নেই। যদি কপালে থাকে আবার রিপিট করে ঘুরে আসা যাবে। আচ্ছা, তো টাইম ম্যানেজমেন্টটা ভালো করে রাখবা। তোমরা জানো যে 100টা প্রশ্ন থাকবে, তোমাকে 60 মিনিট টাইম দেবে,
তার মানে অ্যাভারেজে প্রত্যেকটার পিছনে টাইম যদিও 36 সেকেন্ড করে পড়ছে, কিন্তু অনেক জায়গা থেকে টাইম বের হয়ে যায়। কেমিস্ট্রিতে থিওরি থাকে, ফিজিক্সের থিওরি থাকে, বায়োলজির থিওরি থাকে, এগুলো তোমার একবার দেখেই আনসার করা যায়। সো এখানে শুধু পড়তে আর দাগাইতে যতটুকু টাইম সেটুকু লাগে। সো তোমার হাতে হিউজ টাইম থাকবে, টেনশন করার কিছু নাই। বাট ওই যে আগে থেকে একটু প্রি প্ল্যান করে যাবা, যে আমি 12 মিনিট এই জায়গায় দেবো, 18 মিনিট এই জায়গায় সাবজেক্টে দেবো, ঠিক আছে, দিয়ে লাস্টে 10 মিনিট আমি হাতে রাখবো রিপিট করার জন্য। আচ্ছা, এরপর এই যে হয় প্যানিক অথবা মনোযোগ হারানো। প্রশ্ন পাওয়ার পরে এটা কখন হবে? যখন দেখবা যদি প্রশ্নের অ্যান্সার করতে পারছো না, এবং বেশিরভাগ প্রশ্নের তুমি অ্যান্সার করতে পারছো না, তখনই কিন্তু এটা শুরু হবে। অনেকের আছে বাই ডিফল্ট জন্মগত বৈশিষ্ট্য, এটা প্রশ্ন দেখলে হাত পা কাঁপে, তাদের বিষয়টা আলাদা। যাদের প্রশ্ন দেখে হাত পা কাঁপে তাদের ক্ষেত্রে একটাই পরামর্শ, যে ভাই এটা ডাক্তার ছাড়া আমি কিছু বলতে পারবো না। কিন্তু যাদের প্রশ্ন দেখে অতীতে হাত পা কাঁপে নাই, ওই মুহূর্তে কাঁপছে, এটা মূলত হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা কঠিন হয়েছে। একটু আগে যেটা আলোচনা করে আসলাম, তো প্রশ্ন কঠিন হইলে তোমার একার জন্য না, এটা সবার জন্য। সো ওই প্যানিকে যাওয়ার দরকার নাই। ওই প্রশ্নটার মধ্যে 100টা প্রশ্নের মধ্যে ভাই তুমি নিশ্চিত থাকো 50টা প্রশ্ন খুবই ইজি, মানে খুবই ইজি, মানে খুবই ইজি। পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবা যে নিজের গালে নিজে থাপড়াচ্ছ যে এই জিনিস আমি পারি নাই। সো খুবই যেহেতু ইজি, 50টা প্রশ্ন ওখানে আছেই, ঠিক আছে। সো তুমি ওগুলো খুঁজো, তোমার দরকার নেই বাকিগুলো, ঠিক আছে। সো প্যানিক করা যাবে না। লাস্ট আলোচনায় চলে আসি আমরা, শেষ মুহূর্তে, যে এই 2-1 দিনে তুমি এখন শেষ মুহূর্তে কি পড়বা, পড়ার কি আছে। শেষ মুহূর্তে তুমি পড়ার ক্ষেত্রে এই বিষয়টাকে সাজেস্টে নাও, যে জিএসটির যে প্রশ্নগুলো অতীতে এসেছে 2-1 সালের, 2 বা 3 সালের, সেই বিগত সালের প্রশ্নগুলোই শুধু পড়ো, আর কিছু দরকার নেই। মানে বিগত সালে যেগুলো এসেছে, কোন সূত্র থেকে এসেছে, কি এসেছে, ওগুলো একবার পড়ে যাও। তারপর যেসব টপিক থেকে আগেই তুমি তো আগে থেকে সব সিলেক্ট করে রেখেছো, যে এই টপিক থেকে বেশি আসে, এই টপিক থেকে কম আসে, তো এগুলো যদি তোমার আগে থেকে সিলেক্ট করা থাকে তাহলে ভালো। যদি না থাকে নতুন করে সিলেক্ট করার দরকার নাই, আল্লাহর ওয়াস্তে যা মন চায় তাই পড়ো, ঠিক আছে। আর যদি সিলেক্ট করা থাকে যে টপিকগুলো বেশি পরীক্ষায় এসেছে সেগুলো পড়ো। আরেকটা মারাত্মক বিষয়, আজকে রাতে এরকম তুমি আমার মতো অনেকজনের ভিডিও দেখবা, তো যতই ভিডিও দেখো মাথায় রাখবা নতুন কিছু শেখা তোমার জন্য, আজকে রাতে নতুন কিছু শেখা তোমার জন্য কবিরা গুনাহ, এটা শেখাই যাবে না, ঠিক আছে। নতুন কিছু শিখতে চাওয়ার চেষ্টাও করা যাবে না। তুমি যা জানো ওইটুকুই যথেষ্ট, মেলা জানো তুমি, ওটা সিরিয়াসলি সিরিয়াসলি ওইটুকুই যথেষ্ট। আর একটা বিষয়, সূত্র, তুমি পরীক্ষার হলে ঢুকে দেখবা মানে সূত্র থেকেই তুমি প্রশ্ন কমন পাচ্ছ। তো তুমি আজকে রাতে এই সূত্রগুলো ঝালাই করো। তুমি রাস্তায় ধরো বাসে করে পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি সূত্রগুলো মনে মনে ভাবো, অমুকের সূত্র কি, তমুকের সূত্র কি, এই সূত্রগুলোই ভাবো, ইনশাল্লাহ তোমাদের চান্স হবে। তো যাই হোক, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলা, জাস্ট বলে দিবা যে তোমাদের কোন কোন জায়গায় তোমরা ভুল করো পরীক্ষার হলে, ঠিক আছে, সেগুলো একটু লিখে জানাবা। বা তোমার কোনো অভিজ্ঞতা যদি থাকে, এই যে তুমি এডমিশন জার্নি দিলা, এই জার্নিতে তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা তুমি শেয়ার করবা। ভবিষ্যতে তোমাদের এই জার্নির বিষয়গুলো নিয়ে আমরা হয়তোবা নতুন কোনো এপিসোড বানাবো, যেটাতে তোমাদের পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।